ডেফিনিটলি না, তারা ভুল স্বীকার করেছেন। আমি সেটা অ্যাপ্রিশিয়েট করি। কোন সমস্যা নাই। কিন্তু এটা আসলে ভুল স্বীকার করার ব্যাপার না। যেটা আপনি বললেন যে দেখুন, আমার তো ধরে বেঁধে কাউকে ফ্র্যাঞ্চাইজি দিতে হবে না। আপনি যদি একটা প্রফেশনাল স্ট্রাকচার করেন, বাংলাদেশে বড়, বড় ব্যবসায়িক গ্রুপ কিন্তু অনেক আছে। তারা কিন্তু বিপিএল এ আসে না। কিংবা অনেকে এসে চলে যায়। যেমন চট্টগ্রামে যেটা হয়েছে, চট্টগ্রামের একটা ভালো ফ্র্যাঞ্চাইজি কিন্তু এসেছিল এর আগে। ডিবিএল গ্রুপ ছিল। তারা খুব প্রফেশনাল, বাংলাদেশের খুব প্রফেশনাল একটা ব্যবসায়িক গ্রুপ। তারা এসে তখন বিপিএল এ থাকতে পারেনি। কারণ বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে এত অপেশাদারিত্ব তারা দেখেছে এবং এত অনিয়ম দেখেছে, তারা এখানে আসলে সম্ভবত ২ মৌসুম তারা ছিলেন। তারপর চলে গেছেন। তারপরে চট্টগ্রামে যে ফ্র্যাঞ্চাইজি এসেছিলেন, তারাও যথেষ্ট ভালোভাবে এটা পরিচালনা করছিলেন। তারা এবার নিতে কিন্তু আগ্রহী ছিলেন। তাদেরকে দেয়া হয়নি। দেয়া হয়েছে যারা ২০১৩ সালে খুব বিতর্কিতভাবে যাদেরকে কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেওয়া হয়েছিল, যাদের বিপিএল এর মানে বিপিএল বা বোর্ড যাদের কাছে ৯ কোটি টাকা পেত, সেই গ্রুপকে আবার এনে দেয়া হয়েছে এবং তারা কি করছে আমরা দেখছি। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আগে ছিল, এবার তাদেরকে এভাবে ধরে বেঁধে দেওয়ার দরকার ছিল না। এখানে কিন্তু রাজশাহীর মালিক পক্ষ আসলে কারা? আপনার এই শোতে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এটা নিয়ে ক্রিকেটাররা আমরা সবাই ধোঁয়াশায় আছি। কারণ তিনটা গ্রুপ আছে সেখানে। এবং একজন পার্সোনাল একজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল। কোন পার্সন আসলে বিপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারেন না। সো তারা একটা কনসোর্টিয়াম গঠন করেছেন বিপিএল এর দল নেয়ার জন্য। অনেক অনেক ধোঁয়াশা আছে এবং তাদের মধ্যে একজন বিসিবি সভাপতি ফারুক আহমেদের খুব ঘনিষ্ঠ বলে আমরা জানতে পেরেছি। সো তাহলে তার দিকেও তো আঙুল ওঠে এবং তিনি কেন এদেরকে বেছে নিলেন? সো অনেক রকম প্রশ্ন আছে এবং আমার দরকার ছিল না। প্রথমত যে এই দেশের ক্রিকেটের একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ এবং দেশের ক্রিকেট বোর্ড সবকিছু। বিপিএলটা করা যে খুব জরুরি ছিল সেটাও না। করলে খুব ভালোভাবে করা উচিত ছিল এবং হলো যে ঠিক আছে, বিপিএল হলে প্লেয়ারদের আয় ইনকাম হয়, এটাই একমাত্র যুক্তি হতে পারত যে প্লেয়াররা মানে বিপিএলটা না হলে প্লেয়াররা কিছুই পেত না। আলটিমেটলি হয় কিছু পয়সা অন্তত পাবে, এটা ছিল যুক্তি। কিন্তু সেই পয়সাও যদি তারা না পায়, পেমেন্ট নিয়ে যদি যে ঝামেলাটা ১২ বছর আগে বিপিএল এ ছিল, ১১ বছর আগে ছিল, সেটা যদি আবার ফিরে আসে তাহলে তো আসলে একদম ব্যাক টু দ্য স্কোয়ার, একদম সেই শুরুতে ফিরে গেল বিপিএল। তাহলে তো কোনো লাভ কিছুই হলো না। এই বিপিএল করে মানে লাভের চেয়ে বদনাম বেশি হয়েছে। সো তাহলে লাভটা কি হলো? ভাবমূর্তি কিন্তু গড়তে সময় লাগে অনেক। বিপিএল এ যে ২০১২-১৩ সালে যে ভাবমূর্তির ক্ষতিটা হয়েছিল, এটা আস্তে আস্তে ২০১৭-১৮ সালে থেকে কিছুটা সেটা কভার আপ হয়েছিল। কিন্তু এখন যদি সেই জায়গায় আমরা আবার ফিরে যাই, এই ভাবমূর্তি ধ্বংস হতে সময় লাগে না আসলে। সো এটা আবার করতে কত সময় লাগবে আমি জানি না। তো সেই দায় বিসিবির যারা দায়িত্বপ্রাপ্ত এখন আছেন তাদেরকে নিতেই হবে। ডেফিনিটলি তারা লিগ্যাল পথে যাচ্ছেন, এখন বলছেন প্রসিডিউর তো আছেই, সেগুলো তারা করবেন। কিন্তু যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলো কিভাবে তারা কভার আপ করবেন আমি জানি না। কারণ আর কয়েকদিন পরে মানে ১ সপ্তাহ পরে বিপিএল শেষ হয়ে যাবে, ১০ দিন পরে। তারপরে কিন্তু প্লেয়ারদের পেমেন্ট কিন্তু অলরেডি ৭৫% হয়ে যাওয়ার কথা। আমি সিউর একজন প্লেয়ারও ৭৫% পাননি এবং বিপিএল যখন শেষ হবে দ্রুততম সময়ের মধ্যে শতভাগ পেমেন্ট হয়ে যাওয়ার কথা। প্লেয়ারদেরকে ওই ফ্র্যাঞ্চাইজি ওনারদের পেছনে দৌড়াতে হবে। তারা ফোনের জবাব দেবেন না, মেসেজের রেসপন্স করবেন না। এবং মিডিয়াকেও দৌড়াতে হবে আরকি এইসব নিউজ নিয়ে।